আজ তোমাদের একটা ঘটনা বলি, শোনো। এইভাবে আর চলে না। আমরা জমিদারের কত অত্যাচার সহ্য করব, এর একটা প্রতিকার আমাদের করতেই হবে। না হলে যে বেঁচে থাকা দায় হয়ে যাবে। ঠিকই বলেছ নিতাই, এরকম চললে তো আর আমরা না খেতে পেয়ে মরে যাব। কিন্তু তার বিরুদ্ধে কে কথা বলবে? কথা বলতে গেলে কি যে পরিণতি হয় সে তো তুমিও জানো। কে কথা বলবে মানে? আমাদের সমস্যা আমাদেরকেই বলতে হবে। এইসব কথাবার্তা আমি অসত্য গাছের নিচে দাঁড়িয়ে শুনছিলাম, কিছুটা দূর থেকে। কিন্তু কি কারণে লোকজনের জমায়েত সেটা ঠিক বোঝা গেল না। গ্রামটার নাম বকুলতলা। ঘনবসতি নেই, ঘরবাড়ির পরিমাণ হাতে গোনা যায়। সেই রাতটা আমি ওই অসত্য গাছের নিচে কাটাবো ঠিক করলাম। রাত তখন কটা হবে জানি না, গ্রামবাসী চিৎকার শোনা গেল হঠাৎ। আমি তখন সেদিকে তাকাতে দেখতে পেলাম কিছু লোক মশাল হ্যারিকেন হাতে নিয়ে ছুটতে ছুটতে পশ্চিমের জঙ্গলে মিশে গেল। আমিও কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেলাম ব্যাপারটা বুঝতে। পৌঁছে দেখি যে জন্য মানুষের জমায়েত তা একটা মানুষকে খুন করে জঙ্গলে ফেলে গেছে। আমার পাশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই এসব কি করে হলো? কে ইনি? ইনি আমাদের নিতাই দাও, খুব ভালো মনের মানুষ ছিলেন। এমন মানুষেরও কি শত্রু থাকতে পারে? আমি আর কিছু বললাম না। কি আর বলবো, সমবেদনা জানিয়ে ফিরে এলাম গাছের নিচে। তোমরা তো জানো আমি ছিলাম ভবঘুরে মানুষ। পরদিন সকাল হতে না হতেই গ্রাম ছেড়ে রওনা দিলাম। আসার সময় মনটা খারাপ ছিল কাল রাতের ওই ঘটনাটা ভেবে, কিন্তু পরে এটাও ভাবলাম আমি আর থেকেও কি করব। ওই গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে একটা সাধু সম্মেলন হচ্ছিল। সেখানে গিয়ে তারপর ধীরে ধীরে সব ভুলে গেলাম। দেখতে দেখতে প্রায় কয়েকটা বছর কেটে গেল। এর মধ্যেই যে কত ঘটনা ঘটেছিল। মাধব ঘোষালের বাড়ি থেকে বেতাল তাড়ানো শুরু করে বল্লভপুরের জল পিসাচ, এইরকম নানা রকম অভিজ্ঞতা দিয়ে আমার পুঁজি পরিপূর্ণ হলো। এইসব ঘটনাও তো তোমাদের কিছু কিছু বলেছি। অনেকদিন বাদে বাড়ি ফেরার পর তৃপ্ত মনে বাড়ির খাবার খেয়ে আমাদের সামনে গাছতলাতে গিয়ে বসছিলাম। কিছু সময় পর শুনতে পেলুম, আমার শ্বশুরবাড়ি বকুলতলাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে নাকি এই বর্ষাতেও কোনো খালে বিলে জল দাঁড়াচ্ছে না। খাবার জলটুকুও সঞ্চয় করা কঠিন হয়ে উঠেছে। নামটা শোনা মাত্র আমার সেই গ্রামের কথা মনে পড়ে গেল। আরে, এই গ্রামটা তো আমার চেনা। তখনই আমি ওই বকুলতলার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যতটুকু আশা করেছিলাম অবস্থা তার চেয়েও গুরুতর ব্যাপার। গতবারে এসে যে অসত্য গাছের নিচে আমি রাত কাটিয়েছিলাম, সেই গাছের কিছু দূরেই এক বড় ঝিল ছিল। সেই ঝিলের দিকে কিছু সময় তাকিয়ে থাকলে মনে হয় যেন ঝিলটা কিছু বলতে চাইছে। গ্রামের বিস্ময়কর ব্যাপারগুলো দেখতে দেখতে গ্রামের ভেতরে ঢুকলাম।
গ্রামের ভেতরে ঢুকে কিছু দূর যাওয়ার পর একটা দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম একটা মাঝবয়সী লোক মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনাদের গ্রামের অবস্থা এরকম হলো কি করে? লোকটা আমাকে দেখে কেঁদে কেঁদে বলল, জানি না ঠাকুর মশাই, আমরা বোধহয় বেশি দিন আর বাঁচব না। আমি তার অবস্থা দেখে আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। সেখানে কিছু সময় চুপ করে দাঁড়িয়েই ছিলাম। তারপর লোকটা বলল, জমিদার মশাই ডেকেছেন, যেতে হবে সবাইকে। ভাবলাম আমিও ঘুরে আসি, দেখি জমিদার কি ভেবেছে গ্রামবাসীর জন্য। জমিদার বাড়িতে পৌঁছানোর পর আসল ব্যাপারটা বুঝতে পারলাম, কেন এই গ্রামে কালো ছায়া পড়েছে। জমিদার মশাই গ্রামবাসীর উদ্দেশ্যে বলে উঠল, গ্রামে যে জলের অভাব হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এইভাবে বসে থাকলে তো চলবে না। জমির খাজনা দিলে আমি এক নতুন কুয়ো খোলার প্রস্তুতি নেব। এই কথা শোনা মাত্র সমস্ত চাষির মুখ বিবর্ণ হয়ে গেল। আমি একটা চাষিকে বললাম, যাক, আপনাদের তো এবার একটা কুয়ো খোলার ব্যবস্থা হচ্ছে, আর জলের সমস্যা থাকবে না। জমিদার মশাই কখনোই আমাদের দিকে দেখেন না, ওটা শুধু খাজনা আদায়ের জন্যই বলছে। এই নিয়ে আগেও একবার জল সংকট দেখা দিয়েছিল, কিন্তু জমিদার মশাই আমাদের জন্য কিছুই করেননি। কি নিষ্ঠুরভাবে জমিদার তার খাজনা আদায় করছে চাষিদের কাছ থেকে। চাষিটার সঙ্গে কথা বলতে গিয়ে আরো অনেক কিছু জানতে পারলাম। চাষিটা বলল, জমিদার বাবু গ্রামের একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েছিল, আর পরে লোক জানাজানি হতে একদিন রাতে ওই মেয়েকে এক দিঘির ধারে নিয়ে গিয়ে জমিদার বাবু ওই মেয়েটিকে গলায় দড়ি কলসি বেঁধে দিঘির জলে ফেলে মেয়েটিকে মারি। কেবল শুধু সেই দিঘিতেই জল রয়েছে, কিন্তু ওই দিঘির জল খাওয়ার একেবারেই উপযোগী নয়। এই কথাটা শোনা মাত্র আমি কিছু কিছু জিনিস অনুমান করতে পারলাম। অনুমান বসেই বলতে পারো, বা আমার কোনো এক দৈব শক্তিতেই বসে বলতে পারো, আমি দিঘিটার দিকে একবার যাব বলে ঠিক করলাম। দিঘির কাছে যেতে আমার কেমন গা ছমছম করতে লাগলো। তখনই আমি অনুমান করলাম এটা কোনো পৈশাচিক ব্যাপার। দিঘির জলে হাত রাখতেই আমি পুরো ব্যাপারটা বুঝে গেলাম, আমাকে কি করতে হবে। তারপর আমি সেই গ্রামে ফিরে এলাম। গ্রামে ফিরে এসে জমিদারের কাছে গেলাম। জমিদারকে গিয়ে বললাম, আপনার পেছনে এক কালো ছায়া লেগেছে, যদি বাঁচতে চান তাহলে আমার কথা মতো চলুন। ওই কালো ছায়া তখনই আপনার বাড়ির ওপর থেকে যাবে যদি আপনি গ্রামবাসীর জন্য কিছু করেন। কিন্তু জমিদার মশাই আমার কোনো কথাই শুনল না। পরদিন শুনতে পেলাম জমিদারকে কেউ গলা টিপে মেরে রেখেছে। আসলে সেদিন দিঘির জলে যখন হাত রেখেছিলাম, আমি স্পষ্ট অনুভব করতে পেরেছিলাম জমিদারের মৃত্যুর সামনেই। আর জমিদারের মৃত্যুর সাথে সাথেই ওই গ্রামের জল সংকটের সমস্যাও মিটে গেল। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে জমিদারের মৃত্যু আগে হলো না কেন। সেটা ঠিক আমিও সঠিক করে বলতে পারবো না, তবে এটা আমার ধারণাও বলতে পারো। আমি যখন ওই দিঘির জলে হাত রেখেছিলাম, হাত রাখার সাথে সাথে
আমার কিছু শক্তি ওই পিশাচ পেয়েছিল, তার কারণেই জমিদারকে মেরে তার আত্মা শান্তি পেয়েছে। আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পান।